সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। চলো আমরা শুরু করি। জীববিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়টি, সেই অধ্যায়টির নাম হচ্ছে লেসন অন লাইফ, অর্থাৎ জীবন পাঠ। জীবন পাঠের যে প্রথম যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা লাইন ভালো করে সুন্দর করে পড়তে হবে, প্রত্যেকটা বিষয়। দেখো, শুরুতেই রয়েছে ইন ফ্লোরিশিং হিউম্যান সিভিলাইজেশন, the production of food, developments of medical science, and the protection of existence of all living beings in adverse conditions are the challenge of the present century. অর্থাৎ বর্তমান শতকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে কিভাবে প্রোডাকশন অফ ফুড, ডেভেলপমেন্টস অফ মেডিকেল সায়েন্স, কিভাবে খাদ্য উৎপন্ন করা যায় এবং মেডিকেল সায়েন্সকে কিভাবে ডেভেলপ করা যায়, অ্যান্ড দ্য প্রোটেকশন অফ এক্সিস্টেন্স অফ অল লিভিং বিংস, এবং পৃথিবীতে যেন প্রত্যেকটা জীব টিকে থাকতে পারে সেই বিষয়। এটা হচ্ছে একটি চ্যালেঞ্জ। দ্য রুল অফ বায়োলজি ইজ ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল শব্দের অর্থ হচ্ছে অপরিহার্য। ইন দিস রিগার্ড, অর্থাৎ এক্ষেত্রে বায়োলজি পড়াটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। ইন দিস চ্যাপ্টার, দ্য ডেফিনেশন অফ বায়োলজি, নেমস অফ ইটস ব্রাঞ্চেস অ্যান্ড নেমিং সিস্টেম অফ অর্গানিজম আর ডিসকাসড। অর্থাৎ এই অধ্যায়ে মেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ডেফিনেশন অফ বায়োলজি, অর্থাৎ বায়োলজির সংজ্ঞা দেওয়া হবে। নেমস অফ ইটস ব্রাঞ্চেস, অর্থাৎ বায়োলজির যে ব্রাঞ্চগুলো রয়েছে, শাখাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। অ্যান্ড নেমিং সিস্টেম অফ অর্গানিজম আর ডিসকাসড, এবং নামকরণের পদ্ধতি। তোমরা জানো, অষ্টম শ্রেণী বা ক্লাস 8 থেকে তোমরা পড়েছ যে মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়ান্স, এরকম তেলাপোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা, কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। এরকম পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেকেরই বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম রয়েছে। এই নামগুলো লেখার কিছু নিয়ম রয়েছে। এই বিষয়গুলোই আসলে এই চ্যাপ্টারের প্রধান আলোচ্য বিষয়। চলো শুরু করি। প্রথমে রয়েছে কনসেপ্ট অফ বায়োলজি। চলো আমরা শুরু করি। এখানে কি লেখা রয়েছে? ইন নেচার উই জেনারেলি ফাইন্ড টু টাইপস অফ অবজেক্ট। প্রকৃতিতে সাধারণত আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই, একটি হচ্ছে জীব আর একটি হচ্ছে জড়। জীবকে ইংলিশে বলা হয় লিভিং থিংস, আর জড়কে বলা হয় নন লিভিং থিংস। নন লিভিং থিংস অ্যান্ড লিভিং অর্গানিজমস। তোমাদের একটি শব্দ, তিনটি শব্দ আমি ক্লিয়ার করে দিচ্ছি। অর্গানিজম, অর্গান এবং অর্গানিলস। মনে রাখবে, অর্গানিজম শব্দটির মানে হচ্ছে জীবজগৎ বা যাদের জীবন রয়েছে, আর অর্গান শব্দের অর্থ হচ্ছে অঙ্গ, যেমন আমার হাত, পা, চোখ, নাক, এগুলো এক একটা অঙ্গ। আর অর্গানিলস মানে হচ্ছে ছোট ছোট অঙ্গাণু বা একটা কোষের ভিতরে বা সেলের ভিতরে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো রয়েছে, এদেরকে বলা হয় অর্গানিলস। যাই হোক, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। দিস টু those who have life, they are living organism, and those who have no life, they are non-living things. The characteristics of non-living things are usually discussed in physics and chemistry. Non-living things এর বিষয়গুলোর আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। Biology is the branch of scientific knowledge concerning life and characteristics of organism. এখানে তাহলে কিন্তু আমরা একটা ডেফিনিশন পেয়ে যাচ্ছি, হোয়াট ইজ বায়োলজি। তাহলে বায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্টিফিক নলেজ concerning life and characteristics of organism. But it is really difficult to find the very faint line of difference between living and non-living. খুব সহজভাবে আসলে কোনটা লিভিং এবং কোনটা নন লিভিং থিংস কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না। সেক্ষেত্রে আমাদের সূক্ষ্ম জ্ঞান দরকার।
এখানে তারপরে রয়েছে দেখো, in fact physics and chemistry embody the principles of fundamentals of life, even the non-livings. ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমরা মূলত জীবনের যে ভিত্তিগুলো আছে, যেমন অ্যাটম এবং মলিকিউল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আসলে বায়োলজিরও একদম মূল ভিত্তিতে যদি আমরা প্রবেশ করি, সেখানেও আমরা দেখতে পাবো এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে। দ্য প্রিন্সিপালস অফ ফান্ডামেন্টালস অফ লাইফ, even the non-living things. So, in order to understand living organism, it is necessary to know about the physical science. আমাদেরকে বায়োলজি বুঝতে হলে ফিজিক্যাল সায়েন্সও কিন্তু বুঝতে হবে, physics and chemistry. But it is wrong to think that it is not necessary to study biology if we have knowledge of physical science. Rather, life may be considered a complex combination of many non-living things in which some new characteristics occurs. For example, the properties of water do not resemble that of hydrogen and oxygen, though it is made up of those two elements. So, although living organisms are constitute of a specific combination of non-living things, a new properties originate in them that do not always resemble that of their non-living components. বিষয়টার মানে হচ্ছে, আমরা যদি বলি যে জীবের বা একটা জীব দেহের মৌলিক একক কি, একটা সেল, তাহলে এই সেলের ভিতরে যদি আমরা প্রবেশ করি, আমরা দেখতে পাবো অনেকগুলো অর্গানিলস রয়েছে। এবং আমরা যদি ধরো নিউক্লিয়াসে প্রবেশ করি, তাহলে দেখতে পাবো যে ক্রোমোজোমের ভিতরে যদি আমরা প্রবেশ করি, তাহলে দেখতে পাবো আমরা ডিএনএ আছে। এবং ডিএনএ কে যদি আমরা ভাঙি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে তিন ধরনের জিনিস রয়েছে। একটা হচ্ছে 5 কার্বন সুগার, ইনঅর্গানিক ফসফেট এবং নাইট্রোজেন বেস। এগুলো মিলেই হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো, এটা কিন্তু বলা হচ্ছে এটা একটা অ্যাসিড। তার মানে আমরা বুঝতে পারছি যে জীবনের একদম বেসড যেটা তৈরি করছে, সেটাও কিন্তু একটা নন লিভিং থিংস। অতএব এখানে বোঝানো হচ্ছে যে অনেক সময় অনেক নন লিভিং থিংস গুলো যখন একটা সুসজ্জিত ভাবে একত্রিত হয়, তখন তারা একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য প্রকাশ করে। এই পদার্থ বা এই অনুপরমাণুগুলো যদি এইভাবে সন্নিবেশিত অবস্থায় থাকে, তাহলে এটি একটি বৈশিষ্ট্য বহন করবে। এই বিষয়টা এখানে বলা হয়েছে। এরপর রয়েছে বায়োলজি ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ব্রাঞ্চ অফ সায়েন্স, অর্থাৎ বায়োলজিটা হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা। দ্য টার্ম বায়োলজি ইজ derived from Greek words bios meanings life and logos meanings হচ্ছে নলেজ। এই যে বায়োস শব্দের অর্থ হচ্ছে কি, জীবন, এবং লোগোস অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। এই দুটি শব্দ কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। অথবা বায়োলজির ডেফিনেশন লেখার সময় তোমরা কি করবে, এখানে বায়োস এবং লোগোস এই শব্দ দুটোকে ভেঙে বুঝিয়ে দেবে। এরপরে রয়েছে as biology plays an important role in agriculture and medicine from the very beginning of civilization, it was practiced in different regions including Greece, Egypt, Middle East, India and China. অর্থাৎ এর আগে গ্রিস, ইজিপ্ট, মিডল ইস্ট, ইন্ডিয়া এবং চায়নাতে বায়োলজি পড়াশোনা না করলেও মূলত এগ্রিকালচার এবং মেডিসিনের জন্য এটা শুরু হয়েছিল, বায়োলজি স্টাডিটা। However, this practice cannot be considered as science in terms of modern science, but it was necessary then to flourish this branch of knowledge. এই শুরুর যে কনসেপ্টগুলো, এগুলো খুবই সহজ বিষয়। তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে, তোমরা
এগুলো সুন্দর করে একটু রিডিং করে নেবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ বায়োলজি। ব্রাঞ্চেস অফ বায়োলজি, ব্রাঞ্চ শব্দের অর্থ হচ্ছে শাখা বা প্রশাখা। এই বায়োলজির শাখা প্রশাখা নিয়ে চলো দেখি কি লেখা আছে। When we look around us, আমরা যখন আমাদের চারদিকে তাকাই, we see two types of living things, plants and animals. অর্থাৎ আমাদের আশেপাশে মূলত দুইটা জিনিস আমরা বুঝি, একটা প্ল্যান্টস এবং একটা অ্যানিমালস। Based on this, for a long time biology was divided into two branches. এটাই এই প্ল্যান্টস এবং অ্যানিমালস এর উপর বেসড করে বায়োলজিটাকে মূলত দুই ভাগে একটা সময় ভাগ করা হয়েছে। একটা ছিল বোটানি এবং অন্যটি ছিল জুলজি। বোটানি শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং জুলজি শব্দের অর্থ হচ্ছে প্রাণী বিজ্ঞান। দিস ট্রেন্ড ইজ স্টিল ইন ফোর্স। বর্তমানেও এই ট্রেন্ডটাই চলে আসতেছে যে আমরা আসলে বায়োলজি বলতে বুঝি এটার মাত্র দুটি শাখা, একটি হচ্ছে বোটানি আর একটি হচ্ছে জুলজি। কিন্তু বর্তমান যুগ তো আরো অনেক উন্নত হয়েছে, তাহলে এই শাখাগুলো অর্থাৎ বায়োলজির যে শাখাগুলো সেগুলো বিস্তৃত হয়েছে। চলো দেখি কি লেখা আছে। However, the field of biology has expanded so much that is not enough to confine its study to these two branches only. অর্থাৎ এই দুটি ব্রাঞ্চই আপাতত মানে এনাফ না। There are many living beings which are neither plants nor animals. কিছু কিছু বিষয় আছে যারা অ্যানিমেলসও না আবার প্ল্যান্টসও নয়। অর্থাৎ যেমন ব্যাকটেরিয়া রয়েছে, ফানজাই রয়েছে, এই সমস্ত বিষয় বা এগুলোকে যদি আমরা কোনো ক্যাটাগরিতে ফেলতে চাই তাহলে আমরা সেটাকে মানে বোটানি কিংবা জুলজি এই দুটার মধ্যে কিন্তু মানে ফেলতে পারছি না। অতএব এরা হচ্ছে ব্যাকটেরিয়া, ফানজাই, এই দুটার জন্য আলাদাভাবে ক্লাসিফিকেশন করা প্রয়োজন। This classification is not appropriate when analyzing common characteristics of animal, plants, bacteria, fungi, virus, etc. So now also biology has been classified into many branches. তাই বর্তমানে বায়োলজিটা অনেকগুলো যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে বিভক্ত হয়েছে। Considering its aspect, there are also two other division of biology. একটা হচ্ছে physical biology and applied biology. In physical branches, the investigation on the basis of the theory gets more importance than the applied side. On the other hand, applied side gets more important in applied branches. তাহলে এই জায়গাটাতে যে বিষয়টা আমরা একটু বিস্তারিত এখন এখানে চলে আসব, বিস্তারিত আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের মূলত বায়োলজির পড়াশোনাটা এখন কিন্তু থেকেই শুরু হলো। এখানে মেইনলি বলা হচ্ছে যে ফিজিক্যাল বায়োলজি। ফিজিক্যাল বায়োলজি শব্দটার মানে হচ্ছে ভৌত জীববিজ্ঞান। অর্থাৎ ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল বায়োলজি থিওরিটিক্যাল কনসেপ্ট, এখানে খুবই মোটা দাগে এই কথাটা বলতে হবে যে থিওরিটিক্যাল কনসেপ্ট। থিওরিটিক্যাল কনসেপ্ট মানে কি? থিওরিটিক্যাল কনসেপ্ট শব্দের অর্থ হচ্ছে তত্ত্বীয় জ্ঞান। তত্ত্বীয় জ্ঞান মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাপ্লাই করার আগে আমরা যেটা বই পুস্তকে ভালোভাবে জ্ঞান অর্জন করি বা কোনো বিষয় নিয়ে স্টাডি করি। যেমন মনে করো এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞানে আমরা সরাসরি কিন্তু ফিল্ডে চলে যাব না। ফিল্ডে যাওয়ার আগে আমরা বই পুস্তকে জানবো, পরে জানবো যে আসলে কোন ফসল কোন সময় হয় এবং কোন সময় কোন ফসল কোন রোগে আক্রান্ত হয়, এই বিষয়গুলো পড়ে তারপরে আমরা অ্যাপ্লাই করি। সো এগ্রিকালচারটা যেমন একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ, ঠিক সেরকম কিছু ব্রাঞ্চ রয়েছে যেগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করে। অনেক সময় এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এখান থেকে যে কোনো একটা শব্দ তোমাকে তুলে দিতে পারে, বলবো যে হোয়াই এমব্রায়োলজি ইজ ডিসকাসড ইন ফিজিক্যাল বায়োলজি। সেক্ষেত্রে তোমাকে যে মেইন ওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট।
এই শব্দটা যেন ওই লাইনটাতে থাকে। তাহলে এখানে সর্বপ্রথমে লক্ষ্য করো যে ফিজিক্যাল ব্রাঞ্চ গুলো কি কি। এখানে কতগুলো ফিজিক্যাল ব্রাঞ্চ রয়েছে? 10। আর এই পাশে রয়েছে 11। অর্থাৎ there are 11 physical branches in your books. সো প্রথমে আমরা আলোচনা করব এখানে মরফোলজি নিয়ে। মরফোলজি কাকে বলা হয়ে থাকে? This deals with the form and structure of organism. It is usually divided into two branches, external and internal morphology. The external description of the body is called external morphology, and the internal description of the body is called internal morphology. মরফোলজির বাংলা অর্থ হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। অতএব এখানে তোমরা বুঝতেই পারছো যে বাহ্যিক অঙ্গ সংস্থান বিদ্যা এবং ভিতরের যে অঙ্গ কোনটা কোন জায়গায় অবস্থান করছে এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মরফোলজি। সাধারণত মরফোলজি এবং ফিজিওলজি এই দুইটা শব্দের ভিতরে কিন্তু তোমরা মাঝে মাঝে কি করো, একটু গুলিয়ে ফেলো। আসলে ফিজিওলজিটা একটু পড়ে নিই। ফিজিওলজি হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলস উইথ দ্য বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট অর্গানস অফ অর্গানিজম such as respiration, excretion, photosynthesis, etc. Detailed description of all physiological process of organism is found in it. অর্থাৎ ফিজিওলজি শব্দের অর্থ হচ্ছে কোন অঙ্গটা কি কাজ করে, কি ফাংশন করে সেই বিষয়ে আলোচনা। আর মরফোলজি শব্দের অর্থ হচ্ছে যে কোন অঙ্গটা আসলে কোথায় অবস্থান করে, দুই বিষয়। এরপরে রয়েছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি শব্দের অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। আমরা একটু পরে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। স্যার ক্যারোলাস লিনিয়াস যিনি ছিলেন শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বা ফাদার, দেখতে পারবো। দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজম অ্যান্ড রিলেটেড প্রিন্সিপালস আর ডিসকাস ইন দিস ব্রাঞ্চ। এরপরে রয়েছে হিস্টোলজি। হিস্টোলজি শব্দের অর্থ হচ্ছে টিস্যু বিদ্যা, অর্থাৎ টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হবে। The microscopic structure, arrangement and function of the plants and animals discussed are studied in this subject. এই বিষয়ে আমরা চ্যাপ্টার 2 তে আরো বিস্তারিত পড়তে পারবো। এরপরে রয়েছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি শব্দের অর্থ হচ্ছে ভ্রূণবিদ্যা। The branches of biology that discussed in origin of gametes, যেখানে গ্যামেটস এর উৎপত্তি, the origin of embryo, একটা এমব্রায়োর উৎপত্তি বা ভ্রূণের উৎপত্তি, of fertilized egg, কিভাবে একটা egg fertilized করে, and the developments of embryo, এবং এমব্রায়োর যে ডেভেলপস হয় সেই বিষয়টা, their structure, growth and development। এই বিষয়টা নিয়ে আমরা চ্যাপ্টার 11 যেটা রয়েছে আমাদের সে বিষয়ে আলোচনা রয়েছে। এরপর হচ্ছে সাইটোলজি। সাইটোলজি শব্দের অর্থ হচ্ছে কোষবিদ্যা, অর্থাৎ কোষ নিয়ে আলোচনা। এটা চ্যাপ্টার 2 তে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্য স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড ডিভিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেল ইন এ বডি অফ অর্গানিজম ইজ সিচুয়েটেড ইন দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি। সাইটোলজির পরে কি রয়েছে? সাইটোলজির পর রয়েছে জেনেটিক্স। জেনেটিক্স শব্দের অর্থ কি? জেনেটিক্স শব্দের অর্থ হচ্ছে জিন তত্ত্ব। This branch of biology deals with genes and heredity, অর্থাৎ এখানে জিন এবং বংশগতিবিদ্যা। ইভলিউশন। ইভলিউশন বিষয়টা কি? ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন। ইভলিউশন মানে বিবর্তন। দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্টস অফ লাইফ, ধীরে ধীরে যে একটা প্রাণী কিভাবে আজ এই পর্যন্ত এসেছে, হ্যাঁ, বিবর্তিত হয়ে, সেই বিষয় নিয়ে এখানে আলোচনা। The gradual developments of life and organism over successive generation on Earth is situated in this subject. ইকোলজি বা বাস্তুতন্ত্র বলা হয়ে থাকে। ইকোলজি শব্দের অর্থ হচ্ছে বাস্তুবিজ্ঞান, অর্থাৎ রিলেশনশিপ বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিংস। It is sense of this reciprocal relationship between organism and their environment, পরিবেশের সাথে একটা জীবের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। অ্যান্ড্রোক্রাইনোলজি। অ্যান্ড্রোক্রাইনোলজি শব্দের অর্থ হচ্ছে হরমোন বিদ্যা বা হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হয়।
the field of science that deals with the study of endocrine glands and hormone secreted by them. এরপর রয়েছে বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফি বিষয়টা কি? বায়োজিওগ্রাফি মানে হচ্ছে যেখানে জীব ভূগোল, জীব ভূগোল বা জীব এই আমাদের এই পৃথিবীতে কোন অঞ্চলে কোন ধরনের প্রাণী বসবাস করে, কোন অঞ্চলটা কোন প্রাণী সমৃদ্ধ বেশি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করে। দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট স্টাডিড the geographical distribution of organism and their evolution. It is also related with the classification of earth on the basis of the geographical distribution of organism. আশা করি তোমরা এর যে ফিজিক্যাল বায়োলজি, এই ফিজিক্যাল বায়োলজিটা বুঝতে পেরেছো। অর্থাৎ এই ফিজিক্যাল বায়োলজির মেইন যে শব্দটা সেটা কিন্তু মনে রাখতে হবে, থিওরিটিক্যাল কনসেপ্ট, অর্থাৎ তত্ত্বীয় জ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ওকে শিক্ষার্থীরা, চলো আমরা এখন আলোচনা করব অ্যাপ্লাইড ব্রাঞ্চেস অফ বায়োলজি। অ্যাপ্লাইড শব্দের অর্থ হচ্ছে ফলিত, অর্থাৎ যে জায়গাটাতে আমরা ব্যবহার করব বা যেটাকে বলা হয় প্র্যাকটিক্যাল নলেজ। তো বায়োলজিতে প্র্যাকটিক্যাল নলেজ তোমাদের এখানে দেওয়া আছে 17টা প্র্যাকটিক্যাল নলেজ এখানে দেওয়া রয়েছে। আমি এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে দেখো এখানে যে কথাটা লেখা আছে, অ্যাপ্লাইড সাবজেক্ট রিলেটেড টু লাইফ আর ইনক্লুডেড ইন দিস ক্যাটাগরিজ অ্যান্ড সাম অফ দ্যাম আর মেনশনড বিলো। অর্থাৎ এখানে রিলেটেড টু লাইফ, রিলেটেড টু লাইফ মিনস যেগুলো জীবনের সাথে সম্পর্কযুক্ত আমাদের। প্রথমেই আছে ফিশারিজ। দেখো খুবই সহজভাবে বোঝা যাচ্ছে যে ফিশারিজ শব্দের অর্থ হচ্ছে কি? মৎস্য বিজ্ঞান। এখান থেকে আমরা আমিষ বা প্রোটিনের যে ঘাটতি সেটা পূরণ করতে পারি। এই ফিশারিজ কিন্তু একটা বায়োলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ। অনেক সময় এরকম এমসিকিউ আসে যে নিচের কোনটি বায়োলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ? ফিশারিজ, তারপর ওইখানকার আরো 3টা এমসিকিউ দেওয়া থাকলো যেগুলো ফিজিক্যাল বায়োলজির এমসিকিউতে এরকম ভাবেই আসে। অতএব তুমি যদি ফিজিক্যাল বায়োলজি কিংবা অ্যাপ্লাইড বায়োলজি এর যে কোনো অংশ মুখস্থ করো এই নামগুলো, তাহলে তোমার মনে থাকবে যে আসলে কোনটা ফিজিক্যাল আর কোনটা হচ্ছে অ্যাপ্লাইড। তাহলে সায়েন্স ডিলস উইথ ফিশ, হারভেস্টিং অফ ফিশ। হারভেস্টিং, হারভেস্টিং মানে কি? ফিশ কিভাবে চাষাবাদ করতে হয়। ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাসেটস। অর্থাৎ ফিশ কিন্তু আমাদের একটা সম্পদ, এই সম্পদটাকে কিভাবে আমরা ম্যানেজ করব, এই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে ফিশারিজ। এরপর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স অর্থাৎ জীব পরিসংখ্যান। বায়োস্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের প্রয়োজন রয়েছে, কোন অঞ্চলে কতগুলো প্রাণী রয়েছে। অথবা তুমি এই যে ফিশারিজ মনে করে পড়লা, মনে করো তোমার একটা পুকুর আছে, সেই পুকুরে কি পরিমাণ মাছ আছে আর প্রত্যেকটা মাছের দৈর্ঘ্য কিভাবে কতটুকু হয়েছে বা তাদের লেন্থ কতটুকু হয়েছে, এটা তুমি আমরা যেরকম ম্যাথ চ্যাপ্টার 17-এ পড়ি না, মিন মিডিয়ান মোড, তো সেরকম আমরা বায়োলজিতেও এরকম ফিশের মিন মিডিয়ান মোড বের করলাম, দেখলাম যে আসলে কি পরিমাণ মাছ আসলে এখানে আছে। তো এটাই হচ্ছে আসলে বায়োস্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এরপর হচ্ছে প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি শব্দটার মানে হচ্ছে পরজীববিদ্যা। সায়েন্স রিলেটেড টু প্যারাসাইটিজম, লাইফ প্রসেস অফ প্যারাসাইটিক অর্গানিজমস অ্যান্ড ডিজিজ কজড বাই দ্য প্যারাসাইট। ও কোন একটা প্যারাসাইট, কৃমি একটা প্যারাসাইট, এগুলো যে আমাদের বডিতে বাসা বাঁধে এবং অনেক ধরনের রোগ সৃষ্টি করে, এগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেগুলো বলা হয় প্যারাসাইটোলজি। এরপরে হচ্ছে প্যালান্টোলজি। প্যালান্টোলজি শব্দটার অর্থ হচ্ছে অর্থাৎ প্রত্নতত্ত্ব, অর্থাৎ বহু পুরানো বিষয়। এখন যেরকম আমরা খনিজ তেল এর খুবই ক্রাইসিস চলতেছে সারা বিশ্বে, আমরা জানি। এই খনিজ তেল কিন্তু তৈরি হতে প্রায় 10 কোটি বছর সময় লাগে, তোমরা জানো কিনা? আগের যুগের যে ডাইনোসররা ছিল বা বিভিন্ন ধরনের যে প্রাণীরা ছিল, তারা যখন মারা যায় তখন মাটির নিচে চাপা পড়ে এগুলো তৈরি হয়েছে।
এবং কিছু কিছু প্রাণীর কঙ্কালও এখন পাওয়া যায়। তো এগুলো নিয়ে যে পড়াশোনাটা, সেটাকে বলা হয় প্রত্নতত্ত্ববিদ্যা, বা ইংলিশে বলা হয় থাকে প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি মানে হচ্ছে এই ফসিল নিয়ে আলোচনা করা। সায়েন্স অফ প্রিহিস্টোরিক লাইফ ফর্মস অ্যান্ড ফসিলস। এরপরে হচ্ছে অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজি শব্দটার অর্থ হচ্ছে কীটতত্ত্ব। এইটা খুব বেশি পরীক্ষায় আসে। অ্যান্টোমোলজি, হোয়াট ইজ অ্যান্টোমোলজি? অনেকেই শুধুমাত্র লেখে যে সায়েন্স রিলেটেড উইথ ইনসেক্টস ইজ কল্ড অ্যান্টোমোলজি। নো, এখানে আসলে ইনসেক্টস বা পোকামাকড় যারা আছে তাদের স্টাডি অফ লাইফ, মেরিটস মানে উপকারিতা, ডিমেরিটস অপকারিতা, অ্যান্ড কন্ট্রোল অফ ইনসেক্টস। যদি হোয়াট ইজ অ্যান্টোমোলজি এই প্রশ্নটা আসে, তোমরা এটা পুরোটাই তুলে দেবে। আর যদি এরকম প্রশ্ন আসে হোয়াই অ্যান্টোমোলজি ইজ কল্ড অ্যাপ্লাইড বায়োলজি, তাহলে তোমরা বলবা প্রথমে অ্যান্টোমোলজির ডেফিনেশনটা তোমরা দিবা। হোয়াট ইজ অ্যান্টোমোলজি? সায়েন্স রিলেটেড টু দ্য স্টাডি অফ লাইফ, merit, demerit, and control of insects, including the damage is caused by them. And this subject or these branches is related to our life are including this category. So, entomology discussed in applied biology. এভাবে প্রশ্নের আনসারটা লিখে দিলেও কিন্তু হবে। এরপর হচ্ছে মাইক্রোবায়োলজি বা ক্ষুদ্র ক্ষুদ্র জীব নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে, বাংলায় বলা হয়ে থাকে অণুজীব বিজ্ঞান। সায়েন্স রিলেটেড টু ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানজাই অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজম। এগ্রিকালচার সম্পর্কে তোমরা জানো, কৃষি বিজ্ঞান। সায়েন্স কনসার্নিং এগ্রিকালচার। মেডিকেল সায়েন্স, আজকের যে মেডিকেল সায়েন্স সেটাও কিন্তু বায়োলজির একটা কি অ্যাপ্লাইড ব্রাঞ্চ। তাহলে সায়েন্স রিলেটেড টু হিউম্যান বডি, ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট। মেডিকেল বায়োলজিতে তিনটা বিষয়, হিউম্যান বডির স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা হয়, ডিজিজ এবং ট্রিটমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ বর্তমান যে টেকনোলজি আছে এই টেকনোলজি ব্যবহার করে জিনগত পরিবর্তন ঘটানো এবং নতুন প্রজাতি আবিষ্কার করা, এই সকল বিষয়গুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সায়েন্স অ্যাসোসিয়েট উইথ জিনস টেকনোলজি অ্যান্ড ইটস ইউজেস। এরপর রয়েছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে জীব রসায়ন। সায়েন্স কানেক্টেড টু দ্য বায়োকেমিক্যাল প্রসেস অ্যান্ড ডিজিজ অফ অর্গানিজম। এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে পরিবেশ বিজ্ঞান। এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্স রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট। মেরিন বায়োলজি, তোমরা বলো তো মেরিন শব্দের অর্থ কি? মেরিন মানে হচ্ছে কি সমুদ্র, সমুদ্র বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স রিলেটেড টু মেরিন লিভিং বিংস, যেখানে মেরিন লিভিং বিংস নিয়ে আলোচনা করা হয়। ফরেস্ট্রি, ফরেস্ট্রি মানে হচ্ছে বন বিষয়ক আলোচনা। সায়েন্স রিলেটেড টু ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ সংরক্ষণ অফ দিস রিসোর্সেস, কিভাবে বনকে সংরক্ষণ করা যায়, এখানে ফরেস্ট্রি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বায়োটেকনোলজি, সায়েন্স অ্যাসোসিয়েট উইথ দ্য টেকনোলজি অফ ইউজ অফ অর্গানিজমস ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ডস। অবশ্যই সেটা মানব জাতির যেন উন্নয়ন সাধন হয়, বায়োটেকনোলজি। ফার্মাসি, ফার্মাসি বলতে বোঝানো হয় সায়েন্স ডিলিংস উইথ দ্য টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ মেডিসিন। মেডিসিন ইন্ডাস্ট্রিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেটাকে বলা হয় ফার্মেসি। এরপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী। সায়েন্স রিলেটেড উইথ ওয়াইল্ড অ্যানিমেলস, অর্থাৎ বনের প্রাণীদেরকে নিয়ে আলোচনা। এরপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে বায়োলজিক্যাল ইনফরমেশন বেসড অন কম্পিউটার টেকনোলজি, ফর এক্সাম্পল ইনফরমেশন অন দ্য অ্যানালাইসিস অফ ক্যান্সার, ক্যান্সার বিশ্লেষণ করা, এই সকল বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রথম পার্ট। এই প্রথম পার্টে আমরা বায়োলজির যে ব্রাঞ্চগুলো রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড ব্রাঞ্চ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আমরা অতি দ্রুত হাজির হব। সেখানে থাকবে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়ার ক্যারেক্টারিস্টিক্স। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।